মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট আইনজীবী, সমাজচিন্তক, নিবৃত্তপ্রাণ সমাজসেবী ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ। হামিদ ভাই, বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূস এখন লন্ডন সফরে আছেন। গোটা কমিউনিটিতে একটা সাড়া জেগেছে। আমরা যতটা উৎফুল্ল বা আনন্দিত, তার চেয়ে বেশি আজকেই দেখলাম চেলথাম হাউসে কিংবা অন্যান্য জায়গাতে মূলধারার মানুষেরা উল্লসিত, আনন্দিত, তাকে পেয়ে তারা মুগ্ধ, অনুপ্রাণিত। আমি যতদূর জানি তিনি আপনার শিক্ষক। সেই প্রথম দেখা থেকে আজকের বাস্তবতায় যদি কিছু স্মৃতিচারণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মাধ্যমে যারা এই প্রোগ্রাম অনুষ্ঠান দেখবেন বা দেখছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। সম্ভবত আপনি দেখেছেন, হয়তো আমি আজকেই একটা ছোট আর্টিকেল পাবলিশ করেছি। কালকে ডক্টর ইউনূস সাহেবকে সম্বর্ধনা জানানোর জন্য একটা সেলিব্রিটি মোড নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে আলতাফ আলী পার্কে। সেখানে কিন্তু আমি গিয়েছি এবং আমি আমার আর্টিকেলে এটা লিখেছি যে ডক্টর ইউনূস সাহেব শুধু বাংলাদেশের এখন একজন লিডার না, এবং বাংলাদেশ অত্যন্ত ক্রুশিয়াল সময়ে তিনি হাল ধরেছেন। সেই রকম এই শুধুমাত্র হাল ধরার একজন সাহসী পুরুষই না, তিনি আমাদের অনেকেরই শিক্ষক, আমারও শিক্ষক। যদিও আমরা যখন ইউনিভার্সিটিতে যাই তখন ওনার বিদায়ের পালা, উনি তখন কিন্তু রেগুলার ছিলেন না, মাঝে মাঝে পরিসরে চলে যান। সো তখন থেকে কিন্তু ওনাকে নিয়ে আমরা প্রাউড ফিল করা শুরু করেছি, কারণ আমরা চিন্তা করছি উনি একদিন অনেক বড় হবেন। এবং যখন নোবেল পুরস্কার পেলেন, তিনি একজন সত্যিকারের বাংলাদেশি যিনি নোবেল পুরস্কার পেলেন। এবং এরপরে আজকে ব্রিটেনে উনি ব্রিটেনের রাজার আমন্ত্রণে কিং চার্লসের হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য উনি নির্বাচিত হয়েছেন। এটা শুনে আমরা আরও অনেক অভিভূত হয়েছে এবং গর্ব অনুভব করেছি। আপনি স্বাভাবিকভাবেই নিজের সাথে সম্পৃক্ত যে কেউ যখন এরকম কোনো সম্মান পায়, তখন মনে হয় যে না, আমিও এই সম্মানের অংশীদার। আমার একজন শিক্ষক যখন এরকম একটি সম্মান এবং মর্যাদা পেয়েছেন, সেটা আমি নিজেও ফিল করি যে আমি ওনার মতো একজন ব্যক্তিত্ব, ওনার মতো একজন গৌরবোজ্জ্বল একজন নেতৃত্বের এবং একজন শিক্ষকের ছাত্র হতে পারা, এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার চেয়েও বেশি অনুপ্রেরণা এবং গর্বের বিষয় এই জন্য যে তিনি এমন সময় যে অ্যাওয়ার্ড অফ হারমোনি অ্যাওয়ার্ডটা পেলেন, যখন তিনি একটি বিধ্বস্ত দেশ বাংলাদেশ, আমরা সকলেই জানি বাংলাদেশ কোন লেভেলে চলে গিয়েছিল। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি, আমাদের উৎকণ্ঠার কোনো শেষ ছিল না, আমাদের ভয়ের কোনো শেষ ছিল না। কি জন্য? এক তো এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, দ্বিতীয়ত আমাদের আত্মীয় স্বজন অনেকেই সেখানে আছে। সেরকম একটা দেশকে, একটা বিধ্বস্ত দেশকে, যেটা হাজার হাজার তরুণ ছাত্রদের জীবনের বিনিময়ে আজকে বলা হয়, সবাই বলছে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতার পর কে এই দেশের হাল ধরবে? কে এই দেশকে এই গভীর হতাশার গহ্বর থেকে উপরে নিয়ে আসবে? কে এই বিধ্বস্ত দেশটাকে পুনর্গঠন করবে? এবং কে এই লক্ষ লক্ষ, শুধু নয়, কোটি কোটি মানুষের আশার এবং সম্ভাবনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবে? সেই প্রশ্ন তখন ডক্টর ইউনূস এসে হাল ধরেছেন। এবং এই হাল ধরে উনি যখন দেশের মধ্যে একটা অল্প সময়ের মধ্যে মাশাআল্লাহ অনেক পরিবর্তন এনেছেন। আজকে ওনাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ওনার সেই নেতৃত্ব এবং পরিবর্তনের একটা স্বীকৃতি। তো সেদিক থেকে আমার মাতৃভূমির নেতা এরকম একটা স্বীকৃতি পাচ্ছে, সেটা আরেকটা গর্বের বিষয়। এই জন্য অনেক দিক থেকেই আমরা আসলে অনুভব করছি যে এই জাতিকে যদি কেউ সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে, তাহলে এই জাতি শুধু সমৃদ্ধ হবে তাই নয়, বরং বিশ্বের দরবারে এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ডক্টর ইউনূস সেটা প্রমাণ করছেন। আপনি যখন আলতাফ আলী পার্কে গেলেন, সেখানে মানুষ আর মানুষ বিশাল বাংলাদেশের পতাকা নিয়ে তারা যখন খুব গর্বের সাথে ডক্টর ইউনূসের নাম উচ্চারণ করছিল, কেমন লেগেছে?
অসাধারণ ভালো লেগেছে এবং সেটাই বলছি, সেজন্য সেখান থেকে আমি উৎসাহিত হয়েছি আমি এই আর্টিকেল লেখার জন্য। প্রথমে ঢুকতেই দেখলাম এমন অনেক পুরনো, আমার কলিগ, বন্ধু, মুরব্বী, ওস্তাদ, এরকম অনেকে, কেউ আক্সব্রিজ থেকে এসেছে, কেউ লুঠন থেকে এসেছে, কেউ নর্থ লন্ডন থেকে এসেছে, এবং ওখানে গিয়ে সবাই মানে পুরনো অনেককে দেখা হয়ে যায়। কেউ আমার পুরনো অনেক 10 বছর 15 বছর আগে কলিগ, সবাই কোলাকুলি করতেছে, মানে একটা ঈদের আমেজ। ওখানে গিয়ে দেখলাম বক্তব্য রাখতেছে যারা, তাদেরকে এক নম্বর দেখাও যাচ্ছে না, কারণ মানুষ এত বেশি, বক্তব্য রাখতেছে তাদেরকে দেখাও যাচ্ছে না, তাদের কোনো আওয়াজও শোনা যাচ্ছে না। কিন্তু আমি দেখলাম মানুষের মধ্যে এটা নিয়ে কোনো ভাবনা নেই, মানুষ এটার কনসার্ন না, কেউ এখানে এটা নিয়ে মানে ভাবছে না যে এটা কেমন একটা সমাবেশ, যেখানে আসলাম, কে বক্তৃতা করছে, কি বক্তৃতা করছে, কিছুই শুনছি না। মানুষের মধ্যে একটা উৎসব যে ডক্টর ইউনূস আসছে, বাংলাদেশের চিফ অ্যাডভাইজার আসছে, যিনি একটা অথল গব্বর থেকে বাংলাদেশকে উপরের দিকে নিয়ে আসছেন, বাংলাদেশি জাতিকে আলো দেখাচ্ছে এমন ব্যক্তি আসছে, তাকে সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব, এই জন্য আসছে। এবং সবাই এক বাক্যে বলছেন আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং একটা ঈদের উৎসব। এবং আরেকটু ভিতরে যাওয়ার পর সত্যি যেটা মানে আমাকে অভিভূত করেছে, যত লোক আসছে সবাই শুধু কোলাকুলি করছে। এক পর্যায়ে আমার বুক ব্যথা হওয়ার অবস্থা, মানে এত বেশি মাশাআল্লাহ সবাই এটা একটা। তো আপনি বুঝেন, এরকম আপনি যখন মানুষের এরকম ভালোবাসা পান, এরকম মহব্বত পান, এরকম উচ্ছ্বাস পান, এবং এরকম মানুষের মধ্যে হাসি খুশি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, মানুষ অনেক বড় আশা করছে যে এরকম একটা সেলিব্রিটি লিডার, যিনি শুধু নিজে বাংলাদেশকে গড়ে তুলছেন তাই নয়, বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করছেন, এরকম একটা লিডারের ব্যাপারেও কিছু লোক আসছে তারা আজে বাজে কথা বলে। মানুষ দেখলাম এগুলো কেউ পছন্দ করছে না, কেউ যখনই সুযোগ পাচ্ছে, এটা কোন ধরনের মানুষ যে এরকম একটা লিডার, কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব না, একটা কঠিন সময় ক্রান্তি লগ্নে এসে দেশের হাল ধরেছে, তাকে সবাই উৎসাহিত করা দরকার, তাকে সবাই সম্বর্ধনা দেওয়া দরকার। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে যারা ডক্টর ইউনূসের ব্যাপারে কথা বলছিল, প্রচার প্রপাগান্ডা করেছিল, কালকে আর হাওয়া হয়ে গেছে। এত মানুষ আসছে এবং বহু মানুষ ছিল জেদি ছিল যে এরা যদি ডক্টর ইউনূসের উপর কেউ কথা বলে তাহলে ছাড়বে না। 5ই আগস্টের পরে, অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশ থেকে ফিরে এসে আপনি বেশ কিছু আর্টিকেল লিখেছেন, দেশকে কীরকম আপনার অনুভূত হয়েছে সেই কথাগুলো, সেই প্রতিক্রিয়া আপনি ব্যক্ত করেছেন, এবং এটা বড় প্রত্যাশার কথা বলছিলেন। গত 8-9 মাসে ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক নোবেল লরেট বাংলাদেশের হাল ধরে যে দ্রুত যে পরিবর্তনগুলো নিয়ে আসছেন, তাতে আপনি কি আগে যে ভাবনাটা, যে প্রত্যাশা আপনি লালন করেছিলেন অন্তত দেশ থেকে ফিরে, আপনি কি সেটা এখনো লালন করেন? এটা বেড়েছে না কমেছে? প্রত্যাশা অবশ্যই লালন করি। আমি সবসময় বলি, আমি বয়স তো আল্লাহর রহমতে কম হয়নি, তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ থাকার কারণে বিপ্লব হয়েছে, এরকম বহু দেশ সফর করার সুযোগ হয়েছে, বিধ্বস্ত বহু দেশকে পুনর্গঠনের জন্য কাজ করার সুযোগ হয়েছে। অনেক দেশ এরকম বিপ্লব হয়ে স্বাধীন হয়েছে, আজকে কেউ 10 বছর হয়ে গেছে, কোন 15 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কিন্তু সেখানে স্থিতিশীলতা আসেনি। তা আপনি বাংলাদেশে যদি দেখেন ডক্টর ইউনূসের নেতৃত্বে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই যে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে, যেখানে আমাদের 1,500 বা 2,000 কতজন এখনো কেউ সঠিক বলতে পারে না, তরুণ যুবকরা, কৃষকরা মারা গেল, হাজার হাজার লোক আহত হলো, হাজার হাজার মানুষের ঘর বাড়ি তারা মানে ধ্বংস করে দিয়েছে। এত কিছুর পরে কিন্তু যারা বিপ্লব করেছে, তারা বিপ্লবের পরে এটার কোনো প্রতিশোধ দেয় না, বরং ঐক্যবদ্ধ দেশ গড়ার শপথ নিয়ে এগিয়ে এসেছে। নিঃসন্দেহে এটা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বের একটা বড় ধরনের সুফল, এবং তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়াসী হয়েছেন, যেটা ছিল প্রথম দিকে কিন্তু যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা উনি করতে পেরেছেন। 2 নম্বর হচ্ছে মানে প্রতিহিংসা, ধ্বংসযজ্ঞ, এগুলো বন্ধ করা, এগুলো বন্ধ করে দেশ গঠনের দিকে মনোযোগী হওয়া। এটা যে কোনো বিপ্লবের পরে, যে কোনো অভ্যুত্থানের পরে এটা হচ্ছে নেতৃত্বের একটা বড় ধরনের দায়িত্ব। সেই দায়িত্ব কিন্তু ডক্টর ইউনূস সাহেব যথাযথভাবে পালন করেছে আমি বলতে পারি। কারণ কেননা আমাদের দেশে মানে
সপ্তাহ দেড়েকের মধ্যে আপনি দেখতে পাবেন যে আর কোনো বিশৃঙ্খলা ছিল না, যদিও পুলিশ তখনও কাজে যোগ দেয় নাই। যারা বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে সেই ইয়াং যুবকরা, তরুণরা, তরুণীরা তারা রাজপথে নেমে, রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করেছে, মানুষের জানমালের নিরাপত্তা বিধান করেছে, সুযোগ সুবিধা অসুবিধা হলে সেটা দূর করার চেষ্টা করেছে। এক্ষেত্রে কিন্তু নেতৃত্বের একটা বিরাট অবদান আছে। 3 নম্বর হচ্ছে, আমি আবার বিপ্লবের পরে, যদিও আগে অনেক বছর বহু বছর দেশে যাওয়ার সুযোগ ছিল না, পরিবেশও ছিল না, কিন্তু বিপ্লবের পর বেশ কয়েকবার আমি দেশে গিয়েছি, যেতে হয়েছে, আমার আম্মার অসুস্থতার কারণে যেতে হয়েছে। আমি দেখেছি যেমন এইবার ঈদ, বহু বছর পর বাংলাদেশে আমি ঈদ করলাম। বাংলাদেশের ইতিহাসে কিন্তু রমজানের জিনিসপত্রের দাম কমে এটা আমরা কখনো দেখিনি, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ে তো নেই, উল্টা কমেছে, অনেক কমেছে। শুধু তাই নয়, আমাকে আমার এক আত্মীয় বলেছেন, হ্যাঁ, এই আত্মীয়, যে প্রতি বছরের ন্যায় জিনিসপত্রের দাম এজোরে থরে বাড়বে, এই জন্য সে পেঁয়াজ কিনে রেখেছিল অনেকগুলো, এবং এখন তো রমজান যখন এসে পেঁয়াজের দাম এত বেশি কমে গেছে, সে আফসোস করতে 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 মানে অস্থির এখন, যে সে 8-9 গুণ বেশি পয়সা খরচ করে ফেলেছে। সেরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তরি তরকারি সবকিছুর দাম কমেছে। তারপরে 2 নম্বর হচ্ছে মানুষের জীবনযাত্রা সহজ হয়। সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে, যেটা আমি সেই সময় আসার কথা বলেছিলাম, মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে দেশে চলাফেরা করছে, প্রশান্তির সহিত চলাফেরা করছে, মানুষ একটা নিরাপত্তা অনুভব করছে। যদিও যারা ফেসিস্ট ছিল, যারা আগে দেশকে, মানে যাদেরকে দেশ ছাড়তে হয়েছে, হ্যাঁ, তাদের লোকেরা যদিও এই শান্তি পছন্দ করে না, তারা কোথাও কোথাও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে, হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার এগুলো নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এভাবে আমি যদি লিস্ট বলি, আমি আসার কথা যেগুলো বলছিলাম, তরুণদের মধ্যে একটা প্রত্যাশা, এই যে গতকালও ইউনূস সাহেব, আজকে সকালেও ইউনূস সাহেব চাটাম হাউসে উনি বলেছেন, অর্থাৎ উনি সম্প্রতি জাপান ভিজিট করেছে, সে জাপানে 1 লক্ষ বাংলাদেশের 1 লক্ষ তরুণকে যাওয়ার ব্যবস্থা করে এসেছেন। আপনি এটা মানে এবং তাও প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয়ে মর্যাদার সহিত আমাদের তরুণদের জন্য, তরুণদের যে মানে পটেনশিয়াল, যে মেধা, সেই মেধা বিকাশের একটা বিশাল সুযোগ, এবং তার সাথে সাথে বাংলাদেশের রিমিটেন্স আনার একটা সুযোগ করে দিয়েছেন। তারপরে আপনি মনে করেন এটা বাংলাদেশে কিন্তু অতীতে কখনো হয়নি, যে ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্বে আমাদের যে সমস্ত মেধাবী তরুণরা এবং প্রফেশনালরা আছে তাদের জন্য স্কোপ তৈরি করছেন। অনেকেই আপনারা দেখছেন এখন যারা পৃথিবীর বিভিন্ন দেশে অবদান রাখছিল, সেই সমস্ত দেশকে গড়ে তোলার ক্ষেত্রে তারা আজকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করছে। আরেকটা বিষয় উনি আজকেও বলেছেন, এবং কয়েকদিন আগেও বলেছেন, যে নাগরিক সেবা কেন্দ্র যেটা করছে ইউকে স্টাইলে, একেবারে মানে এখন আর ঘুষ দিতে হবে না, ঘুষ বন্ধ করার জন্য যে নাগরিক সেবা মানে করছেন। তো এইগুলো আমি অনেক কিছু বলার দরকার নেই। আপনি এই যে উল্লেখ করলাম 3-4টা জিনিস, এগুলো কিন্তু এক একটা ডেভেলপমেন্টের জন্য, দেশের উন্নয়নের জন্য একটা মাইলস্টোন। আপনি প্রথমবার যখন ফিরে এলেন, মানব টিভির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন বহুদিন পরে মনে হয়েছে যে আপনি এই দেশটাকে ওন করছেন, অর্থাৎ নিজের দেশ মনে হচ্ছে। এই যে অনুভূতি, তখন আপনার দিকে তাকিয়ে মনে হয়েছিল যে আপনি রাজধানী ঢাকা থেকেই কথা বলছেন, মনে হচ্ছে যে সত্যিকার অর্থে মাতৃভূমি, প্রিয় মাতৃভূমির দরদ আপনার চেহারায় ভেসে উঠেছিল। পরের বার গিয়ে এই অনুভূতিটাকে আপনি ফার্দার কোনো প্রতিক্রিয়া আছে কিনা, আপনি কেমন মনে হয়েছে? দেখুন, আমি কিন্তু যতবারে গিয়েছি আশাহত হয়নি, ভবিষ্যতের ব্যাপারে আমার হতাশা ছিল না। তবে হ্যাঁ, আমি এখন এরপরে কিন্তু মানুষের কাছ থেকে শুনেছি যে একটা দল চলে গিয়েছে, এবং কোন কোন কর্নার থেকে দেখা যাচ্ছে একই স্টাইলে, হ্যাঁ, আরেকটা গ্রুপ এই সমস্ত কিছু করার চেষ্টা করছে, কিন্তু চাঁদাবাজি করার চেষ্টা করছে। মানুষের মধ্যে এটা নিয়ে কিছু হতাশা আছে, কিন্তু এখানে আসার যে জিনিসটা সেটা হচ্ছে, আগে মানুষ এরকম হতাশাব্যঞ্জক এরকম কিছু দেখলে মানুষ এই হতাশ হয়ে বসে থাকতো। কারণ কি? কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেত না, জুলুমের বিরুদ্ধে কথা বলবে, জালিমদের পক্ষ হয়ে সরকার মজলুম যারা তাদেরকে মানে কষ্ট দিত। এখন কিন্তু এই জিনিসটা নেই, না থাকার কারণে মানুষ কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে।
মানুষ প্রতিরোধ করবে, এটা কিন্তু একটা বিরাট মানে তার মানে এটা সুবিচারের প্রত্যাশা তাহলে মানুষ যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে, এখন ঐক্যবদ্ধ আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন রাজনৈতিক ক্ষেত্রে অনেক টার্মোয়েল সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু এন্ড অফ দি ডে পলিটিক্যাল পার্টিগুলো যে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন এবং তারা ঐক্য শো করেছে যে না আমরা এই মানে সমৃদ্ধ জাতি গঠনে আমরা এক থাকব, সেই স্পিরিটকে আমরা নস্যাৎ হতে দেব না, এই প্রত্যাশাটা এখনো আছে। এই ঐক্যটা যদিও আমরা যে লেভেলে আশা করি সেই লেভেলে না, কিন্তু আছে। সেটা সবচেয়ে যে জিনিসটা আমার কাছে আশার দিক, সেটা হচ্ছে আমাদের দেশের তরুণ এবং ছাত্র সমাজ, হ্যাঁ, তারা আশায় বুক বেঁধে আছে, তারা হতাশাকে মারিয়ে তারা সম্ভাবনার আলোকে দেশকে আলোকিত করার জন্য তারা উজ্জীবিত আছে। এবং আমার বিশ্বাস, যেহেতু এই তরুণ সমাজ, হ্যাঁ, একটা জগদ্দল পাথরের মতো চেপে থাকা একটা ফেসিবাদী শক্তিকে তারা পরাজিত করতে পেরেছে, তাহলে এটা তাদের সাহসকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। আমার বিশ্বাস ভবিষ্যতেও এরকম কোনো শক্তি, কোনো রাজনৈতিক দল ফেসিবাদী হয়ে উঠতে পারবে না, কারণ তারা উঠতে হলে তাদেরকে এই পরিণতির কথা চিন্তা করতে হবে। আজকে ডক্টর ইউনূস যেটা বললেন যে সারা পৃথিবী থেকে প্রবাসী বাংলাদেশিরা উজাড়ভাবে দারুণভাবে টাকা পয়সা পাঠাচ্ছে, যে কারণে আগের সরকারের যে মানে দেশকে দেউলিয়া করে দেওয়া কোটি কোটি টাকা বিদেশে পাচার করার কারণে যে অবস্থা দাঁড়িয়েছিল, এটা কাটিয়ে উঠতে পারছে না। এই যে প্রবাসীরা দেশে টাকা পাঠানোর এই যে মহরত, এই যে প্রয়াস, এটা মানুষের রাস্তার বিষয়। এটা আপনি কি মনে করেন আমাদের প্রবাসীরা দেশে যে টাকা পাঠাচ্ছেন ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে মানুষ কি আবার হতাশ হতে হবে, এরকম কোনো আশঙ্কা কি আপনার মনে হয়? আসলে সেইরকম আমি তো আর ভবিষ্যৎ দ্রষ্টা না, এভাবে বলা এটা চ্যালেঞ্জিং। তারপর যেটা আমি বলছি, আমার বিশ্বাস আগে যেভাবে হয়েছে সেভাবে সেই দিকে বাংলাদেশ আর যেতে পারবে না। কারণ হচ্ছে আমাদের তরুণ সমাজ প্রতিরোধ করতে শিখেছে। সেই অতীতের বস্তা পচা রাজনীতিগুলো এখন আর চলবে না। এখন রাজনীতি করতে হলে ইনোভেটিভ হতে হবে, ডাইনামিক হতে হবে, কনস্ট্রাকটিভ হতে হবে। হ্যাঁ, তবে যেহেতু এখনও পুরনো রাজনৈতিক দলগুলো আছে, সেখানে অনেক পুরনো নেতৃত্ব আছে, তারা ব্যাকওয়ার্ড নিয়ে যাওয়ার চেষ্টা হয়তো করতেও পারে। হ্যাঁ, কিন্তু আগে যেভাবে হয়েছে সেটা এভাবে আশা করি হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেহেতু এখন কিছু রিফরমেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, হ্যাঁ, এগুলো যদি 50% হয়, তাহলে আমরা তো আগের চেয়ে 50% ভালো হলাম। হ্যাঁ, একটা স্ট্রাকচার যদি হয়, যেমন আপনি একটু আগে যে আলোচনা হলো, ঘুষ নেওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে যারা ঘুষখোর তারা কিন্তু আরেকটা রাস্তা বের করতে পারে। কিন্তু যেহেতু হাইওয়েটা বন্ধ হয়ে গেছে, আগের মতো একেবারে 70 মাইল গতিতে ঘুষ চলবে না। হ্যাঁ, এটা 10 মাইল বা 20 মাইলে এসে যেতে মানে যথেষ্ট আড়ালে। একইভাবে আপনি মনে করেন অপরাধীদের প্রশ্রয় দেওয়া পুলিশের মাধ্যমে, আইন শৃঙ্খলা পরিস্থিতির মাধ্যমে, এখন যারা অপরাধীদের প্রশ্রয় দিতে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সাথে জড়িত, তাদের পরিণতিটা কি হচ্ছে? এখন যারা আইন শৃঙ্খলা আছে ভবিষ্যৎ যারা, তারা নিশ্চয়ই এটা চিন্তা করলে সেখান থেকে এটার পরিমাণটা কিছু কমবে। এভাবে সকল ক্ষেত্রে মানে সিস্টেম অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যদি গড়ে উঠে, যেটা এখন ইউনূস সাহেব করছেন, উনি ইলেকশন দেওয়ার আগে যদি এগুলো একটা লেভেলে নিয়ে আসতে পারেন, তাহলে আমাদের জাতিকে সেভাবে হতাশ হতে হবে না। তবে আমি যেটা বলি সেটা হচ্ছে, আমাদের এক্সপেকটেশনগুলো একটু রিয়েলিস্টিক হওয়া দরকার। পৃথিবীর কোনো দেশই আইডিয়াল নাই। আপনি আমেরিকার মতো উন্নত দেশে দেখেন, ক্যালিফোর্নিয়াতে কি হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কারণ এটা লিডারশিপের উপর নির্ভর করে। এখন সেখানে অ্যাগ্রেসিভ লিডারশিপ আসছে, এই জন্য মানুষ এরকম করতেছে। কিন্তু ইন জেনারেল একটা লেভেলে আসতে হবে। তো এই জন্য আমার বিশ্বাস, বাংলাদেশে ইনশাআল্লাহ এখন যেটা শুরু হয়েছে, মানে করাপশন কমতে থাকবে, রাজনৈতিক উদ্যোক্তপনা কমতে থাকবে, রাজনীতিতে কিছু ইনস্টিটিউশনাল আমেজ ইনশাআল্লাহ আসবে, আমাদের তরুণ প্রজন্ম থেকে দক্ষ এবং মেধাসম্পন্ন লোকেরা রাজনীতির সাথে কিছুটা সম্পৃক্ত হবে। এটাও আমাদের মধ্যে রাজনীতির ক্ষেত্রে কিছুটা কোয়ালিটি নিয়ে আসবে ইনশাআল্লাহ। তাছাড়াও এখন বাহির থেকে যেভাবে বড় বড় কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, এদিক থেকে যদি অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার যদি শক্তিশালী হয়, তাহলে দারিদ্র অটোমেটিক্যালি কিছুটা কমবে। আর দারিদ্র কমলেই কিন্তু অনেকগুলো বদভ্যাস মানুষের
কমে যাবে আশা করি। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি সবচেয়ে মানে দেশের অন্যতম বড় ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ছাত্র যারা সৎ, যোগ্য, মেধাবী, তাদের প্রতি যে আস্থা বাড়ছে, বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় তাদের যে তৎপরতা আমরা প্রত্যক্ষ করছি, তাতে কি আপনি মনে হয় যে মানুষ এখন সততার দিকে এগিয়ে আসছে? ভালো মানুষকে পছন্দ করার লক্ষণটা কি আপনার কাছে? আসলে ভালো মানুষকে পছন্দ করার এটা সবসময়ই ছিল। মানুষ কিন্তু খারাপ লোকদেরকে কেউ কখনো পছন্দ করে নাই। তবে খারাপকে প্রতিরোধ করার জন্য যে সাহসের দরকার, যে ঐক্যের দরকার, সেটা ছিল না। এবং সেই জিনিসটা এখন জুলাই বিপ্লবের কারণে সেই সাহসটা এখন বাড়ছে। বাড়ার কারণে মানুষ সত্যকে পছন্দ করার এবং সত্যকে প্রতিষ্ঠা করার, সত্যবাদী যারা, সৎ যারা, তাদেরকে সাপোর্ট করার যেই সাহসটা, এটা বাড়ছে। এবং এটার সাথে সাথে এটা উদ্দীপনাটাও বেড়ে যাচ্ছে। এটা যদি কন্টিনিউ করে ইনশাআল্লাহ, আপনারা দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন বিভিন্ন অনেকগুলো ছাত্র সংগঠনের যাদের এই ছাত্র নেতৃত্ব একটা পেশায় পরিণত হয়ে গেছিল। 32 বছর, 34 বছর, 38 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনো ছাত্র নেতা। এটা একটা লজ্জাস্কর বিষয়। আমার মনে হয় ছাত্র সমাজ এটাকে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমি একটা স্লোগানের কথা সবসময় বলি, আমাদের ছাত্র সমাজকে মেধাশূন্য সন্ত্রাস নির্ভর ছাত্র নেতৃত্বের কবল থেকে বেরিয়ে আসতে হবে। এটা বেরিয়ে আসা তখনই সম্ভব যখন আম ছাত্র সমাজ বলিষ্ঠতার সহিত বলবে, আমার শিক্ষাঙ্গনে শিক্ষা চাই, অস্ত্র চাই না। আমরা শিক্ষাঙ্গনে মেধা চাই, সন্ত্রাস চাই না। আমরা মেধাশূন্য সন্ত্রাস নির্ভর ছাত্র নেতৃত্বের কবল থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করতে চাই, এবং এই ধরনের কোনো নেতৃত্বকে আমরা মেনে নেব না। ছাত্র সমাজ যদি এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকে, কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সন্ত্রাসীরা জায়গা করতে পারবে না। সেই ধারা শুরু হয়ে গেছে। এবং এখন কিন্তু মেধাবী যারা যোগ্যতা সম্পন্ন, তারা বিভিন্ন সংগঠনে, এবং যেই সংগঠনে মেধাবী, যোগ্যতা সম্পন্ন এবং চরিত্রবান নেতৃত্ব আছে, আমরা দেখতে পাচ্ছি শত প্রতিকূলতার মধ্যেও লক্ষ লক্ষ ছাত্র তাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং তাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। আজকে শেষ কথাটি যেটা শুরুতেই বলছিলেন ডক্টর ইউনূস, যে বাংলাদেশের ইতিহাসে তিনি একেবারে ঐতিহাসিক একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণের নির্বাচন উপহার দিতে চান। এরকম একটা নির্বাচন যদি হয়, তাহলে আপনার কি মনে হয় যারা সৎ, যোগ্য, ইসলামী শক্তি বাংলাদেশের, তারা এই নির্বাচনে ভালো করবে? আমার বিশ্বাস তারা ভালো করবে। আমার বিশ্বাস তারা ভালো করবে। তবে অবশ্যই আমাদের যারা সৎ, যারা যোগ্যতা সম্পন্ন, যারা এই ইসলামের আদর্শে বিশ্বাস করে, তাদেরকে জনসম্পৃক্ততা অবশ্যই আরো বাড়াতে হবে। জনসম্পৃক্ততা আরো বাড়াতে হবে, এবং তারা করছে। দি মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইউনিটি। এখানে এই দেশপ্রেমিক শক্তির ইউনিটি নষ্ট করার জন্য অনেক বড় বড় শয়তানি শক্তি কাজ করছে পরিকল্পিতভাবে। তারা মানে লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই বিষয়ে ইয়ে করছে। আমাদের এই দেশপ্রেমিক, আমি এটাকে স্পেশালি বলতে চাই, বাংলাদেশের জন্য সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আদর্শিক ফাউন্ডেশনের সাথে সাথে দেশপ্রেম। তো তাদেরকে দেশপ্রেমের ব্যাপারে আপোষহীন হতে হবে, নৈতিকতার ব্যাপারে আপোষহীন হতে হবে, এবং এই দেশপ্রেম এবং নৈতিকতার ভিত্তিতে ঐক্যের ব্যাপারে আপোষহীন হতে হবে, এবং সবার উপরে নিজেদের ঈমান আকীদাকে ঠিক রেখে দেশকে প্রাধান্য দেওয়ার সেই যোগ্যতা, মানসিকতা থাকতে হবে, সেই যোগ্যতা থাকতে হবে, এবং সেটা শো করতে হবে। এই জন্য মানে এটা আবার এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কয়েকটি পূর্ব সপ্তাহ এখানে আছে, যেটা আমি আমার আজকের আর্টিকেলে সেই কয়েকটা এই রিকোয়েস্ট ডক্টর ইউনূস সাহেবের কাছে করেছি। একটা হচ্ছে যে রিফরমেশন এবং রিস্ট্রাকচারিং যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা কিন্তু এখন একটু দেরি হয়ে গেছে।
এটা দ্রুত শেষ করা দরকার, নাহলে মানুষের মধ্যে হতাশা চলে আসবে। মানুষের মধ্যে কোনো অবস্থাতে হতাশা আসতে দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে অবশ্যই উনি অলরেডি নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছেন, প্রাইমারি রোডম্যাপ দিয়েছেন। ওনাকে এনশিওর করতে হবে, যেভাবে উনি বলছেন সে এনশিওর করতে হবে একটা ফেয়ার এবং ক্রেডিবল একটা ইলেকশন যেন হয়, ডেমোক্রেটিক ইলেকশন যেন হয়, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। এবং এই ক্ষেত্রে কোনো প্রকার ষড়যন্ত্র যেন কাজ করতে না পারে, নির্বাচন কমিশন যেন স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকে, সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে। 3 নম্বর হচ্ছে আমরা যারা বিদেশে আছি, এটা অবশ্যই উনি আজকে বলেছেন, এটা ওনার কমিটমেন্ট দিয়েছেন, প্রায় কত 15 মিলিয়ন লোক বাংলাদেশি যারা রিমিটেন্স যোদ্ধা, যারা এই কঠিন সময়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য করছে, তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা যাবে না। তাদের ভোটাধিকার অবশ্যই দিতে হবে। এটার ব্যাপারে দ্রুত ঘোষণা আসা দরকার, বলে শুধু চ্যাটাম হাউসে বললে হবে না, আশা করবে ডক্টর ইউনূস সাহেব বাস্তবে সেই ঘোষণাটা দেবেন। এবং এরপর আমাদের যে যারা বাহিরে আছে ট্যালেন্টেড লোক, তাদের জন্য বাংলাদেশের ভিতরে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। এরপরে 6 নম্বর যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে আর্জন এবং আনকম্প্রোমাইজিং স্টেপ নিতে হবে করাপশনের ব্যাপারে। করাপশন দূর করার ব্যাপারে আপোষহীন হতে হবে, ক্রাইম দূর করার ব্যাপারে আপোষহীন হতে হবে। আর রাজনীতির ক্ষেত্রে এই যে এখনো যে হিংসা বিদ্বেষটা রয়েছে, উনি অবশ্য উদ্যোগ নিয়েছেন, এটাকে রাজনীতিবিদদের মধ্যে কিভাবে পারস্পরিক সম্মান, পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক মর্যাদা, সৌহার্দ্য এবং একে অপরের আদর্শের প্রতি সম্মান দেখানো এবং অ্যাগ্রেসিভনেসটা দূর করার জন্য আলোচনা এবং এগ্রি টু ডিসএগ্রি একটা পরিবেশ তৈরি করার জন্য এটাকে সরকার আরো বেশি ফস্টার করা দরকার, একটা কালচারটা তৈরি করা দরকার। এই ক্ষেত্রে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আরো ব্যাপকভাবে আলাপ আলোচনা করা দরকার। আর একটা আমি পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে টেকনো ভিলেজ তৈরি করার জন্য একেবারে গ্রামে গ্রামে টেকনো ভিলেজ ছড়িয়ে দেওয়া, যাতে করে কারণ আমাদের যে বিশাল ইয়াং জনশক্তি আছে, তাদেরকে যদি মানে এটাকে উৎসাহিত করা যায়, টেকনো ভিলেজ তৈরি করা, তাহলে দেশ কিন্তু অনেক সামনে এগিয়ে যাবে। এরপরে আরেকটা বিষয় আমি বলেছি যে টু ফলো প্রফেটিক নেইবারহুড মডেল, আমি বলি এটাকে মদিনা নেইবারহুড মডেল। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধ্বস্ত বিপর্যস্ত সমাজকে যেভাবে একটা আদর্শ সমাজে রূপান্তরিত করেছিলেন, যেই টেকনিক, যে মডেল অনুসরণ করে তিনি ইহুদি, মুসলিম, তারপরে পেগান সকলকে একত্রে রেখে একটা শান্তিপূর্ণ এবং সাস্টেইনেবল সমাজ কায়েম করেছিলেন। আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব এই মডেলটা ফলো করার জন্য এবং এই মডেলের মাধ্যমে আমাদের দেশটাকে সাজানোর জন্য, এবং বাংলাদেশের ফরেন মিশনগুলোকে আরো বেশি শক্তিশালী করা দরকার। এক্ষেত্রে রিভিউ করার জন্য আমি একটা অনুরোধ করেছি, এবং ফরেন মিশনগুলো যেহেতু যাতে করে সত্যি 1 নম্বর হচ্ছে আমাদের বিভিন্ন দেশে আমাদের যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে যারা যে মেধাগুলো আছে, যারা দেশকে সহযোগিতা করতে পারবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে, তাদেরকে খুঁজে বের করে কাজে লাগানো দরকার। 2 নম্বর হচ্ছে এই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের জন্য রিসোর্স যেন নেওয়া যায়, বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নতি, এক্ষেত্রে আমাদের মিশনগুলো যেন ভূমিকা পালন করে, সেটা নিশ্চিত করা দরকার। তাহলে ইনশাআল্লাহ এই কয়েকটা পদক্ষেপ যদি আরো নিতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনার কথা আল্লাহ কবুল করুন ডক্টর ইউনূস, প্রতিশ্রুতিবদ্ধ, আশা করা যায় আপনার এই কথাগুলো তার কানে যাবে ইনশাআল্লাহ, এবং আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। জাতি গঠনে আপনাদের সকলের অংশগ্রহণ নিশ্চিত হলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আপনাকে অনেক ধন্যবাদ। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।